আমেরিকা যখন উপদেষ্টা খলিলুরকে তলব করে আমেরিকা যাওয়ার জন্য, তখনই ভারতে নড়েচড়ে বসে। কেন নড়েচড়ে বসে? তার মেইন রিজন হচ্ছে বিশ্বের পরিস্থিতি দেখে। আমেরিকা এখন বিশ্বের প্রত্যেকটা জায়গায় গোলযোগ সৃষ্টি করে দিয়েছে এবং গৃহযুদ্ধ অবস্থা তৈরি করে দিয়েছে, এবং এক এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে, এবং যে কোনো মুহূর্তে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লেগে যেতে পারে। তাই সাত ব্লককেও কিন্তু আমেরিকা টার্গেট করে রেখেছে। সে কারণেই যখনই খলিলুরকে আমেরিকা তলব করেছে যাওয়ার জন্য, তখনই ভারত বুঝতে পেরেছে যে ভারতে চিকেন নেক নিয়েও কোন একটি খেলা হতে পারে খলিলুর বাংলাদেশে আসার পরে। হয়তোবা আমেরিকা খলিলুরকে দিয়ে একটি বার্তা দিয়ে দিয়েছে, সে বার্তা খলিলুর বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে পৌঁছিয়ে দিবে। কি বার্তা হতে পারে? কারণ ডক্টর ইউনূস যদি এখন ভারতের সাথে ছোট স্কেলে একটি যুদ্ধ লাগিয়ে দিতে পারে, তাহলে নির্বাচন বানচাল হয়ে যাবে এবং জামাত এবং ডক্টর ইউনূসের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা পূরণ হবে। ডক্টর ইউনূস আরো অনেক বছর ক্ষমতায় থাকতে পারবে এবং জামাতও সেই ক্ষমতা ভোগ করতে পারবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে এবং এনএস-এর প্রধান অজিত দোভালের কাছেও গোয়েন্দা রিপোর্ট আছে। সে কারণে চিকেন নেকের আশেপাশে ভারত এখন আরো বেশি অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে, সেনা আরো বেশি সে সকল জায়গায় মোতায়েন করছে এবং সেনা ছাউনিও গড়ে তুলছে এবং বিভিন্ন ড্রোন বলেন, ট্যাঙ্ক, সকল কিছু মজুত করছে। কারণ এই খলিলুর বাংলাদেশে আসার পরে ডক্টর যদি প্ল্যানিং করে যে কোনো একটি ঘটনার সৃষ্টি করে ওই চিকেন নেকের মধ্যে, এবং চিকেন নেক স্টেবল না থাকতে দেয়, তাহলে কিন্তু একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যেতে পারে। আমেরিকা যেটা চাচ্ছে সেটাই কিন্তু হয়ে যাবে। সে ভয়ে কিন্তু ভারত সকল প্রস্তুতি আগাম নিয়ে নিচ্ছে, কারণ আগাম প্রস্তুতি নিয়ে নিলে যেটা হওয়ার আশঙ্কা থাকে সেটা আর হয় না। এখন বাংলাদেশের পক্ষ থেকে কোনো অ্যাক্টিভিটিকে আদৌ চিকেন নেকের আশেপাশে দেখানো হয়েছে? এখনো কিন্তু দেখানো হয়নি। খলিলুর আসার পরে কিন্তু বোঝা যাবে আমেরিকা খলিলুরকে কি বার্তা দিয়েছে, সে বার্তা ডক্টর ইউনূসকে দেওয়ার ফলে ডক্টর ইউনূস কি করছে। কিন্তু এটা সত্য, ভারতের সাথে বাংলাদেশের যে একটি উত্তেজনাকর পরিস্থিতি সেটা আরো বাড়তে পারে। এটা হচ্ছে মেইন কথা। যদি তারেক জিয়াও যদি প্রধানমন্ত্রী হয়, পাতা নির্বাচনের ফলে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাও বাড়তে পারে। কারণ আমেরিকা তারেক জিয়াকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করবে ভারতের উপর চাপ প্রয়োগ করার জন্য। কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পাগলাটা স্বভাবে। সে যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে অস্বস্তি তৈরি করে রাখবে। সেটা এই ডোনাল্ড ট্রাম্পে এনজয় করে। ভারতকে যতই চাপ প্রয়োগ করছে, ততই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মজা পাচ্ছে। সে কারণেই দেখেন ডোনাল্ড ট্রাম্প এখন 50% শুল্ক আরোপ করে দিয়েছে ভারতের উপর। কোথায় 50% ছিল, এখন 500% হয়ে গিয়েছে। চিন্তা করুন, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমি আগেই বলেছিলাম যে আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নাই। এই নরেন্দ্র মোদী কি না করেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য, যাতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়। এই নরেন্দ্র মোদী যারা ভক্ত ছিল তারাও কিন্তু পূজা করেছে ডোনাল্ড ট্রাম্প যাতে প্রেসিডেন্ট হয়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে ভারতের জন্য ভালো, নরেন্দ্র মোদীর সাথে খুব ভালো সম্পর্ক, ভালো বন্ধু। এখন কি বাসটা মেরেছে ডোনাল্ড ট্রাম্প? শুধু ইন্ডিয়াকে ডাইরেক্টলি বাস মারে নাই, ইন্ডিয়ার আশেপাশের সীমান্তের মধ্যে আনস্টেবল করানোর জন্য বাংলাদেশকে উস্কিয়ে দিচ্ছে, পাকিস্তানকে উস্কিয়ে দিচ্ছে। এগুলো করে করে ভারতের সাথে একটা যুদ্ধ লাগাতে চাচ্ছে। ভারত যদি কোন রকম এখন পাকিস্তানের সাথে বড় যুদ্ধে জড়িয়ে যায়, বাংলাদেশে উস্কে দিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাই দিবে। দুই ফ্রন্টে যুদ্ধ লাগিয়ে দিয়ে ভারতকে সম্পূর্ণরূপে কোণঠাসা করে ফেলার জন্য আমেরিকা বসে আছে। কিন্তু ভারত ঠান্ডা মাথার খনি এবং চাণক্য নীতির রাজনীতি করার কারণে ভারত সকল কিছু বুঝতে পারছে। সেই কারণে তারা বাংলাদেশের আশেপাশে যত সীমান্ত আছে, চিকেন নেক সহ সকল জায়গায় প্রস্তুতি নিয়ে বসে আছে এবং পাকিস্তানের আশেপাশে সীমান্ত প্রস্তুতি নিয়ে বসে আছে। কারণ ট্রাম্প যে ভিতর থেকে খেলছে, আমেরিকা যে ভিতর থেকে খেলছে, আরো আগে থেকে ভারত আঁচ করতে পেরেছে। এখন আরো ক্লিয়ার হয়ে গিয়েছে যখন খলিলুরকে আমেরিকা তলব করেছে। কারণ খলিলুরকে দিয়েই কিন্তু ডক্টর ইউনূসকে পাত্তা দিয়ে আমেরিকার যে স্বার্থ আছে সেটা ডক্টর ইউনূসকে দিয়ে হাসিল করানোর চেষ্টা করছে। ডক্টর ইউনূসেরও স্বার্থ আছে, যদি ছোট স্কেলে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় নির্বাচন হবে না। আমেরিকারও স্বার্থ আছে, ছোট স্কেলে যুদ্ধ তৈরি হলে এদিক দিয়ে পাকিস্তান আক্রমণ করা শুরু করে দিবে, বাংলাদেশ এবং পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধ চলবে। তখন ভারতের অবস্থা কাইল হয়ে যাবে, অর্থনীতি দুর্বল হয়ে যাবে। তখন আমেরিকা ভারতকে প্রেসার দিয়ে বলবে রাশিয়ার সাথে কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি করা যাবে না, এবং এখন যে তেল এবং আরো বিভিন্ন জিনিস আমদানি করা হচ্ছে কোনো কিছুই আমদানি করা যাবে না। তাহলে এক ডিলে দুই পাখি, একে ভারতকে দুই ফ্রন্টে যুদ্ধ লাগিয়ে চাপে রাখতে পারবে এবং আমেরিকার যে স্বার্থ সেটাও হাসিল হবে। অন্যদিক দিয়ে রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যে একটা
প্রভাব বিস্তার করতে পারবে। তখন একটা প্রভাব বিস্তার কিভাবে হবে? প্রভাব বিস্তার হবে যখন ভারত রাশিয়া থেকে তেল কিনবে না, তখন কিন্তু অর্থনীতিতে রাশিয়া একটু দুর্বল হয়ে পড়বে। ভারত কিন্তু তেল কিনে অর্থনীতিতে অনেক সাপোর্ট দিচ্ছে রাশিয়াকে, সেদিক দিয়ে সাপোর্টটা পাবে না, তখন কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার কষ্ট হবে, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। এই খেলাটা অনেক আগে থেকে কিন্তু আমেরিকা খেলতে চাচ্ছিল, কিন্তু কোন রকমে ভারত মানছিল না, কারণ ভারতের সবচেয়ে পুরন বন্ধু এবং সবচেয়ে পরীক্ষিত বন্ধু হচ্ছে রাশিয়া। রাশিয়ার সাথে ভারত বেমানি করতে পারবে না, বরং বেমানি না করে ভারত যুদ্ধের দিকে আগাবে, তারপর রাশিয়ার সাথে বেমানি করবে না। পৃথিবীতে দুইটা রাষ্ট্র আছে যে তারা তাদের বন্ধুর সাথে বেমানি করে না, এটা সত্য কথা, এটা পরীক্ষিত বন্ধু তারা। এক হচ্ছে রাশিয়া, দুই হচ্ছে ভারত, বা একে ভারতকে ধরতে পারেন, দুই রাশিয়া। এটা রিয়েলিটি, আপনারা ইতিহাস ঘাটেন, এরা তাদের বন্ধুদের সাথে বেমানি করে না। ডাইরেক্টলি শত্রুতা হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বন্ধুত্ব খুব ভালো সম্পর্ক, ডাইরেক্টলি বেমানি করবে না। তাই রাশিয়ার সাথে এখনো বেমানি করছে না, সকল কিছু ফেস করছে। আমেরিকা 500% শুল্ক ফেস করছে, ভারতের বাংলাদেশ ফ্রন্টের সাথে যুদ্ধ অবস্থা ফেস করছে, পাকিস্তানের সাথে যুদ্ধ অবস্থা ফেস করছে, চীনের সাথে একটা যুদ্ধ অবস্থা ছিল ওইটাও ফেস করেছে, কিন্তু রাশিয়ার সাথে বেমানি করে না। রাশিয়া ভারতের সাথে বেমানি করবে না। তাই আমেরিকা যতই প্রেশার ক্রিয়েট করুক, যতই কিছু করুক, রাশিয়ার সাথে সম্পর্ক অটুট থাকবে, বেমানি করবে না। কিন্তু আমেরিকা চাচ্ছে বেমানি করানোর জন্য, ভয় ভীতি দেখিয়ে, অর্থনীতি দুর্বল করে, দুই ফ্রন্টে যুদ্ধ লাগিয়ে এবং 7 সিস্টার্স ভেঙে ফেলবে, এগুলোর ভয় দেখিয়ে ভারতকে অনেক আগে থেকে নরম করার চেষ্টা করছে। কিন্তু ভারত নরম হচ্ছে না, কারণ ভারতের জনগণ হুজুগে না। ভারতের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা, সরকার বিরোধী আন্দোলন এগুলো করাতে পারে না এই আমেরিকা। সে কারণে আমেরিকা এই ধরনের পন্থা অবলম্বন করছে। তাই এই ধরনের পন্থা অবলম্বন করো, ভারতের মতো একটি বড় গণতান্ত্রিক দেশকে কোন রকম কোণঠাসা করতে পারবে না। কারণ রাশিয়া ভারতের খুব খারাপ সময়ে এগিয়ে এসেছিল, আগেও সামনেও আসবে, এবং রাশিয়ার খারাপ সময়ে ভারত আগেও এগিয়ে গিয়েছিল, সামনেও যাবে। তেল কিনেও বন্ধ হবে না, অর্থনীতিতে সাপোর্ট দেওয়া বন্ধ হবে না, বরং ডোনাল্ড ট্রাম্পের পতন অনিবার্য, আমেরিকার পতন অনিবার্য। কারণ আমেরিকা বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে এরকম যুদ্ধের ফ্রন্ট তৈরি করে ভয়ভীতি দেখে তাদের স্বার্থ হাসিল করছে, প্রত্যেকটা দেশকে ধ্বংস করে দিয়েছে। মিডল ইস্ট বলেন এবং রাশিয়ার মতো দেশকে এখন অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। 7 ব্লকে ঢুকে এখন 7 ব্লকের মধ্যে বাংলাদেশকে তো ধ্বংস করে দিয়েছেই। নেপালের অবস্থা খারাপ, এখন ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য বসে আছে। চায়নাকে ভয়ে হাত দিতে পারছে না, না হলে চায়নাকে অনেক আগে খেয়ে দিত। এটাই হচ্ছে আমেরিকার আসল চরিত্র। আমেরিকার আসল চরিত্র মানুষ জানার পরও দালালি করে। আমেরিকার চরিত্রের সাথে পাকিস্তানের চরিত্র অনেকাংশে মিলে যায়। পাকিস্তান মুসলিম কান্ট্রি হলো, কারণ পাকিস্তান অনেক আগে থেকে আমেরিকার দালাল, আর সেই আমেরিকা এবং পাকিস্তানের দালালি করছে বাংলাদেশের এখন ডানপন্থী যে সকল রাজনৈতিক দল আছে তারাই। এটাই হচ্ছে বাস্তবতা। তা নাহলে বাংলাদেশের এই পরিস্থিতি হতো না। বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, কিচ্ছু নাই এখন বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশে এখন শেখ হাসিনার আমলে 1200 টাকার গ্যাস সিলিন্ডার এখন 3000 টাকা দিয়েও নাকি পাওয়া যাচ্ছে না। বাজারে যান হাহাকার চলতেছে। যে টাকা যে সময় শেখ হাসিনা ছিল তখন সবজির দাম যেটা 50 টাকা ছিল, সেটা এখন 150 টাকা 200 টাকা। তেলের দাম দেখেন কি পরিস্থিতি বাংলাদেশে। শিক্ষা খাত, চিকিৎসা খাত, প্রশাসনিক খাত, সকল খাত ডিস্ট্রয় করে দিয়েছে এটা একটু সরকার। কেন ডিস্ট্রয় হয়েছে? একমাত্র পাকিস্তান এবং আমেরিকার দালালি করার কারণে। আরো যদি দালালি করে আরো ধ্বংসের দিকে চলে যাবে এই বাংলাদেশ, কেউ রক্ষা করতে পারবে না। কারণ ভারত অন্তত মন্দের ভারত ছিল, বাংলাদেশের এরকম ডিস্ট্রয় হোক ভারত কখনো চায়নি। এটাই হচ্ছে বাস্তবতা। সেই ভারতকে এখন গালাগালি করা হচ্ছে, ভারত বিরোধিতার রাজনীতি করা হচ্ছে আমেরিকা এবং পাকিস্তানকে খুশি করার জন্য। এটা হিতে বিপরীত হয়ে গিয়েছে। কথা বুঝেন নাই? কারণ ভারত বাংলাদেশের চুষে বুষে খায়নি, হয়তোবা ভারত দাদাগিরি দেখিয়েছে, কারণ বাংলা ছোট রাষ্ট্র, যাতে বাংলাদেশ ভারতের উপর দিয়ে কথা বলতে না পারে সেটাই চেয়েছে। সেটা সকলেই চাইবে। ঘরের মধ্যে বড় ভাই সবসময় চাই ছোট ভাইকে শাসন করতে। তার মানে এই না যে বাংলাদেশকে চুষে বুষে খাবে, বাংলাদেশ দখল করবে। ভারত কখনোই চায়নি বাংলাদেশ দখল করতে, বরং পাকিস্তান এখন বাংলাদেশকে দখল করার জন্য চেষ্টা করছে, আবার এক করে ফেলতে চাচ্ছে। আর আমেরিকা বাংলাদেশকে আনস্টেবল করে দিয়েছে। আর বাংলাদেশে হুজুগে বাঙালি, তারপরও কিছু অংশ এখনো পাকিস্তান আর আমেরিকার দালালি করছে। একেবারে ধ্বংস হওয়া পর্যন্ত বাংলাদেশ তারা চুপ হবে না। ভারত ভারতের জায়গায় থেকে যাবে, বরং আমরাই ধ্বংস হয়ে যাব। এটাই হচ্ছে রিয়েলিটি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় কথা ছিল সীমান্ত থাকবে নিরাপদ,
বিজিবি আর পিঠ দেখাবে না, তবে সেসব কথা ভেসে গেছে সেই যমুনার জলে। স্মরণকালের মধ্যে সর্বোচ্চ অনিরাপদ হয়ে পড়েছে স্থলভাগের সীমা, এমনকি সমুদ্র সীমানাও চরম ঝুঁকিতে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ সীমান্ত হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। সেখানে প্রতি মাসে অপহৃত হচ্ছে বাংলাদেশের জেলেরা। তাদের উদ্ধারে সরকারের তৎপরতা দূরের কথা, দিনে দিনে পরিণত হচ্ছে গা সওয়া ঘটনায়। মিয়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনাফ স্থলবন্দর 9 মাস ধরে কার্যত অচল হয়ে আছে। তাদের পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিজিবি আর বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতি মাসে ওপার থেকে ছোড়া গুলি এসে লাগছে বাংলাদেশিদের গায়ে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আরাকান আর্মিকে ভালোবেসে কোলে তুলেছিলেন, তারা কাঁদবে সীমান্তে বাংলাদেশের মাথায় উঠলো কিভাবে? বাংলাদেশের ভেতরে ঢুকে গোলাগুলি করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো। বুক দেখানোর নির্দেশ পাওয়ার পরও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী শুধু বিবৃতি দিচ্ছে, চোখে চোখ রেখে কথা বলার হুঙ্কার মেঠো বক্তব্যের উত্তাপ ছড়ালো দেশের সবগুলো সীমান্ত হয়ে পড়েছে অরক্ষিত। পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত সীমানার প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে তা নিয়েও দেখা দিচ্ছে সংশয়। নতজানু সরকারি নীতি বিপন্ন করে তুলছে সীমান্ত প্রশাসনকেও। নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ বাংলাদেশিরা নামছেন রাস্তায়, সাথে অস্থিতিশীল হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। এমন নজিরবিহীন দৃশ্যের মধ্যে শীতনিদ্রা ভর করেছে ম্যাজিক ম্যানের সরকারের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের 3 দিকে ভারতের সাথে আর একদিকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে। বঙ্গোপসাগরে তেল গ্যাস খোঁজার স্বপ্ন দেখা অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার সীমান্তে সাধারণ বাংলাদেশি থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও নিরাপদ নাই। মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সবশেষ 11ই জানুয়ারি ঘটে ভয়াবহ ঘটনা। সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয়। শুরুতে শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা নিরাপত্তার দাবিতে টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা বিজিবি এবং সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে স্লোগান দিচ্ছেন। পরে জানা যায় গুলিবিদ্ধ শিশুটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলি চলছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পালিয়ে বাংলাদেশে ঢোকার সময় 54 রোহিঙ্গা যোদ্ধাকে আটক করা হয়েছে। তাদের অনেকেই গুলিবিদ্ধ। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা সরকারের বিমান হামলা ও ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের 3টি সশস্ত্র গোষ্ঠী। এরা হলো আরাকান সালভেশন আর্মি বা আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং নবী হোসেন বাহিনী। আর এই তীব্র লড়াইয়ের কারণে অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ড। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়, 3 দিন ধরে টেকনাফের হোয়াইকাং এর ওপারে রাখাইন রাজ্যে ও দেশটির সীমান্তে 3 রাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটেছে। ওপারে গুলি এসে পড়ছে হোয়াইকাং সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে। আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। 10ই জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল 9:30 পর্যন্ত রাখাইন রাজ্যের বড়িবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি মার্টারশেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের হোয়াইকং ও উখিয়ায় পালংখালী ইউনিয়নের 11টি গ্রাম কেঁপে উঠছে। সাধারণ মানুষ ঘরবাড়ি ফেলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। নাফ নদীও হয়ে উঠেছে বিপদসংকুল। মিয়ানমার সীমান্তে এই যে গোলাগুলির ঘটনা, এটি নতুন কিছু নয়। গত 25শে নভেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম ছিল, রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই, জনশূন্য 20টি গ্রাম। 23শে নভেম্বর বিডি নিউজ 24 এর শিরোনাম ছিল, আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা আরএসও ওপারে আতঙ্ক। 2রা নভেম্বর ডেইলি স্টার শিরোনাম ছিল, সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি। এই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির প্রতিরক্ষা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে।
পাহাড় এলাকায় এই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনায় তার সর্বশেষ উদাহরণ। বিজিবির তথ্য অনুযায়ী 2024 সালের শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তত 65 জন বাংলাদেশি ল্যান্ডমাইনে আহত হয়েছে। আর আরাকান আর্মির হাতে বাংলাদেশিদের অপহরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকান আর্মি অন্তত 116 জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। গত বছর প্রথম 9 মাসে অপহৃত 235 জেলার মধ্যে 124 জন ফিরলেও এখনো 62 জন রোহিঙ্গা সহ 111 জন তাদের হাতে বন্দী। গত 4 জানুয়ারি দৈনিক সমকালের একটি খবরের শিরোনাম ছিল নাফনাদে আরাকান আর্মির দাপট, টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ 9 মাস, যে কারণে রাজস্ব ক্ষতি 500 কোটি টাকা। দর্শক, 2024 সালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে যে বিপুল সফলতা অর্জন করেছিল, আরাকান আর্মির রাখাইন বিজয় সেই সামগ্রিক অংশ ছিল। বিবিসি বলছে তখন মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে 3টি সশস্ত্র গোষ্ঠীর যে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে উঠেছিল তার একটি হচ্ছে আরাকান আর্মি। বাকি দুটো হলো তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি বা জিএনএলএ ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এমএনডিএ। মিয়ানমারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভারী অস্ত্রের যোগান, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক ছাতার নিচে আসা এবং অস্ত্র ভাগাভাগি করা জান্তা সরকারের গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যের পথ ও ঘাটিগুলো থেকে একে একে বিতাড়িত করতে সহায়তা করে। এই সফলতার পথ ধরে খুব অল্প সময়ের মধ্যে রাখাইনের 17টির মধ্যে 14টি প্রশাসনিক এলাকা আরাকান আর্মি দখল করে নেয়। কিন্তু 1 বছরের ব্যবধানে শান ও কোচিন রাজ্যের নিয়ন্ত্রণ পেতে শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। পিছু হটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা। এমএনডিএ এখন জান্তা বিরোধী যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। ফলে 1 বছর আগের সফলতার গল্পে এখন নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছেন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা সংশ্লিষ্টরা। তারা বলছেন, যদিও শান বা কোচিনের বিদ্রোহীদের মতো অবস্থা এখনো আরাকান আর্মির হয়নি, তবু আরসা আর আরএসওর যুদ্ধ তৎপরতার কারণে আরাকানের ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ করতে এবং সুশৃঙ্খল ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে আরাকান আর্মির। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই বদলে যায় বাংলাদেশের সীমান্ত নীতি। ভারতের সঙ্গে সম্পর্কে শিথিলতার বড় প্রভাব দেখা যায় সীমান্ত এলাকায়। বিজিবির সঙ্গে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে। এমনকি উত্তেজনার মধ্যে দুই পারের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নজিরবিহীন সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটে। অন্যদিকে মিয়ানমার সীমান্তের অনেক অংশই এখন বলতে গেলে নিয়ন্ত্রণহীন। করিডোর এবং আরাকান আর্মির প্রতি অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমর্থনে চরম ঘোলাটে হয় পরিস্থিতি। আরাকান আর্মি সশস্ত্র যোদ্ধাদের বাংলাদেশের ভেতরে ঢুকে বিজিবির চোখের সামনে জলকেলি ঘটনাও দেখা গেছে। অন্যদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও হয়ে পড়েছে অপ্রতিরোধ। এমন অবস্থায় দেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক অস্থিরতা। দর্শক, সরকার মুখে কথার তুপড়ি ছোটালেও বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। ক্ষমতায় আসার 4 মাস না যেতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুড়েছিলেন বিএসএফ এর প্রতি। বলেন, ভারতীয় সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না, তারা যাতে বুক দেখায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তারপরও প্রায় 13 মাসে বিজিবির বুক দেখানোর প্রমাণ খুব একটা দেখা যায়নি। বরং পরিসংখ্যান বলছে 5 বছরের মধ্যে 2025 সালে সীমান্তে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। বিজিবিকে পিঠ না দেখানোর নির্দেশনার কি হলো সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য গত 1 বছরে আর শোনা যায়নি। তবে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন অসহায়ত্ব। গত ডিসেম্বরে তিনি অনেকটা সরলভাবে স্বীকার করেন সীমান্ত হত্যা ঠেকানোর সক্ষমতা তাদের নেই, কেবল নিন্দা জানানোই তাদের একমাত্র অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, ভারত সীমান্তেই শুধু নয়, 1.5 বছরের নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত। অধ্যাপক ইউনূস সরকারের ভুল নীতিতে এখন সবগুলো সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। গত বছরের 14 মার্চ অধ্যাপক ইউনূস তার বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে নিয়ে হঠাৎ করে রোহিঙ্গা শিবিরে ইফতার করেন। সে সময় তিনি রোহিঙ্গারা পরিবারের ঈদ নিজ দেশের মাটিতে করবেন বলে আশা শুনিয়ে বাহাবা দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন, আল্লাহর হাসে দোয়া করি সামনের ঈদুজ্জান অনেরা নিজের বাড়ি যাইয়েরে ঈদ গরিন ফারান। এই ঘোষণা নিয়ে সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। প্রায় 1 বছরে একজন রোহিঙ্গাও ফেরত যাননি। উল্টো বাংলাদেশে নতুন করে ঢুকেছে আরো 2 লাখ রোহিঙ্গা।
রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আন্তর্জাতিক সহায়তা কমে আসছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে একটি বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা যোগ দিলেও এখন পর্যন্ত ফলাফল শূন্য। রোহিঙ্গা সংকট আরো জটিল হওয়ার পাশাপাশি পুরো কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্তে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সরকারের খোলাখুলি সমর্থন পরিস্থিতি আরো নাজুক করেছে। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। মিয়ানমারের জান্তা সরকারের সমর্থন পুষ্ট রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্রতর হওয়ায় দ্বিমুখী সংকটে পড়েছে বাংলাদেশ। নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে দহরম মহরম বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এমন সতর্কতা সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা অনেক আগেই করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বন্ধুদের খুশি করতে সে পথেই পা বাড়িয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই আরাকান আর্মি তার আসল রূপ দেখানো শুরু করে। গত 8 নভেম্বর বিজিবি এক বিবৃতিতে জানিয়েছিল কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে আরাকান আর্মি। এতে বলা হয়, আরাকান আর্মি স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত 3 জন সদস্য উদ্দেশ্যমূলকভাবে শূন্যরেখা অতিক্রমের পর বিজিবি চৌকি নিশানা করে 3 রাউন্ড গুলি ছোড়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই। আরাকান আর্মি যতদিন জান্তার আক্রমণের মুখে বেকায়দায় ছিল ততদিন মাত্র বাংলাদেশের কথায় তাল দিয়ে গেছে। এমনকি সংগঠনটির খোদ সামরিক প্রধান তোয়াইমরাত নাইং বলেছিলেন, রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। এরপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে যাই বলুক তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবেন। তারপর থেকে মানবিক করিডোর নিয়ে কতটা জল ঘোলা হয়েছে সেটা সবারই জানা, কিন্তু তার এমন যোগাযোগ রক্ষা সত্ত্বেও আরাকান আর্মির প্রধান সম্প্রতি ইরাবতী ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের শত্রু এবং বাংলাদেশকে প্রতিপক্ষ আখ্যা দিয়েছেন। আরাকান আর্মির প্রধান তুন মায়াত নাইং অভিযোগ করে বলছেন, আরসা ও আরসুর হামলার পেছনে বাংলাদেশি কর্মকর্তাদের মদত রয়েছে। যদি এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি। দর্শক, সীমান্তের উপরের ঘটনাকে 1.5 বছরে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সমর্থন ছিল অনেকটা ওপেন সিক্রেটের মতো বিষয়। সরকার বেশ কয়েকজন উপদেষ্টাও বিভিন্ন সময় বিষয়টি স্বীকার করেন। এই প্রকাশ্য অবস্থান মিয়ানমার সীমান্তের জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশকেও জড়িয়ে ফেলেছে। আরাকান আর্মিকে সমর্থনের বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে। যে কোনো সময় এর বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। প্রশ্ন হলো, একটি অনির্বাচিত সরকার হয়ে মিয়ানমার ইস্যুতে এমন স্পর্শকাতর অবস্থান নেওয়া হচ্ছে কেন? কেন আরাকান নিয়ে এত বেশি আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? এর ফলে গোটা সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া অস্থিরতার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ বাংলাদেশিরা। এই অস্থিরতার দায় কি এড়াতে পারবে 1.5 বছরের ম্যাজিক্যাল সরকার?